এই ক্লাসে আমরা রোধ সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি কত সহজে সমাধান করা যায় এটা দেখব। কিছু কিছু সমস্যাতে দেওয়া থাকে রোধের পরিবর্তন, যেখানে ওই রোধের আয়তন স্থির থাকে। ধরা যাক কোনো একটা পরিবাহী যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরো A1 এবং যে লেংথ আছে সেটা হচ্ছে L1। তো এটাকে যদি আমরা টানি এবং এর দৈর্ঘ্য এদিকে যদি কিছুটা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এর এর যে ক্ষেত্রফল তাহলে কিছুটা কমে যাবে। এবং এই যে পরিবর্তনটা যদি সব জায়গায় সুষম হয় ধরে নিই, তাহলে পরের ক্ষেত্রফল হয়েছে A2 এবং পরের যে দৈর্ঘ্য সেটা হয়েছে L2। তাহলে প্রথমে ছিল ক্ষেত্রফল সেটা হচ্ছে A1 এবং দৈর্ঘ্য ছিল L1। পরে ওই তারটাকে টেনে প্রসারিত করা হয়েছে, করার ফলে তার দৈর্ঘ্য হয়েছে L2 এবং ক্ষেত্রফলটা কমে হয়েছে A2। তাহলে ওই তারের প্রথমে আয়তন কত ছিল V1 যদি বলি, তাহলে সেটা ছিল A1 L1। পরে আয়তন V2 সমান A2 ইন্টু L2। খেয়াল করে দেখো এখানে তারের অ্যাকচুয়ালি আয়তনের কোনো পরিবর্তন হয়নি, তাহলে V1 সমান V2। আর তাই যদি হয় A1 L1 সমান A2 L2 হবে। আবার তারটা এটা যেহেতু এর ক্ষেত্রফলটা প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল সেটা বৃত্তাকার, তাই এটাকে রেডিয়াস দিয়ে লিখলে বা ব্যাসার্ধ দিয়ে লিখলে তাহলে পাই R1 স্কোয়ার ইন্টু L1 সমান এটাকে লিখতে পারি পাই R2 স্কোয়ার ইন্টু L2। উভয় পক্ষে যদি পাইটা কেটে যায় তাহলে R1 স্কোয়ার ইন্টু L1 সমান R2 স্কোয়ার ইন্টু L2। তাহলে এই দুটো বিষয় এখানে আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন প্রথম ক্ষেত্রে তারের রোধ R1 সমান রো ইন্টু L1 বাই A1। দ্বিতীয় ক্ষেত্রে তারের রোধ R2 সমান রো ইন্টু L2 বাই A2। রোটা সেম থাকলো কেন? যেহেতু তারের উপাদানের কোনো পরিবর্তন হয়নি, তাই রোটা সেম আছে, একই তারকে আমি টেনে প্রসারিত করেছি। তাহলে R1 বাই R2 সমান কত হবে? R1 বাই R2 সমান, তাহলে এটা হবে L1, রোটা কেটে যাবে, L1 বাই L2 ইন্টু A2 বাই A1। তাহলে এই যে সমীকরণ, ধরো এটা 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ থেকে A2 বাই A1 এর মানটা যদি বসাই, তাহলে ওটা কি বসবে এখানে? L1 বাই L2, A2 বাই A1 এর মান ওখান থেকে আমরা কত পাবো? A2 বাই A1 করলে ওটা হবে L1 বাই L2, তাহলে L1 বাই L2। তাহলে R1 বাই R2 সমান কত হচ্ছে? L1 বাই L2 হোল স্কয়ার। বা আমরা লিখতে পারি R তাহলে সমানুপাতিক এটা L স্কয়ার। যদি আয়তন অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে R প্রপোর্শনাল টু L স্কয়ার। তার দৈর্ঘ্যের এখানে স্কোয়ারের সহিত প্রপোর্শনাল হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আর যদি কনফিউশন থাকে তাহলে এই রিলেশনটা মনে রাখতে হবে। আবার যদি বিষয়টাকে আমরা ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করি তাহলে কি হবে? তাহলে R1 বাই R2 এটা তো দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করে দিলাম, এটা দৈর্ঘ্য দিয়ে প্রকাশ, ক্ষেত্রফল দিয়ে প্রকাশ করলে তাহলে এটা কি হবে? R1 বাই R2 একই রকম ভাবে L1 বাই L2 ইন্টু A2 বাই A1। তাহলে ওই 1 নম্বর সমীকরণ থেকে L1 বাই L2 মানটা বসিয়ে দাও, বসিয়ে দিলে কত হবে? সমান হবে এটা A2 বাই A1, A2 বাই A1, A2 বাই A1 ইন্টু A2 বাই A1 সমান A2 বাই A1 এর হোল স্কয়ার।
আর যদি ওটাকে রেডিয়াস দিয়ে লিখো তাহলে কি হবে, এটা হবে তাহলে পাই r2 স্কোয়ার বাই পাই r1 স্কোয়ার এর হোল স্কোয়ার সমান r1 r2 টু দি পাওয়ার 4 আর r1 টু দি পাওয়ার 4। তাহলে ফোর্থ পাওয়ারের সঙ্গে এখানে ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি ডায়ামিটার দিয়ে লিখো, আমরা জানি ডায়ামিটার মানে ব্যাস আর রেডিয়াস মানে ব্যাসার্ধ, তাহলে ডায়ামিটার দিয়ে লিখলে এর রেডিয়াসের দ্বিগুণ, তবে অনুপাত যেহেতু আছে দ্বিগুণের ক্ষেত্রে অনুপাত সেম থাকবে। তাহলে এটা যদি ডায়ামিটার দিয়ে লিখি তাহলে এটাও একই অনুপাতে আসবে, d2 বাই d1 হোল টু দি পাওয়ার 4, ওই ফর্মেই আসবে। এখন এর কিছু, এটা তো গেল সাধারণ নিয়মের কথা। এবারে আসছি, যদি আমরা তারের ওই রোধটা তারের লেংথটাকে n গুণ বাড়িয়ে দিই, টেনে n গুণ বাড়িয়েছি, তার মানে প্রথমে আমি এল এর কথায় আসি। তাহলে এল এর উপর নির্ভরশীলতা যেটা দেখতে পাচ্ছ, আর প্রপোর্শনাল টু এল স্কোয়ার। তাহলে প্রথমে তারের লেংথ ছিল L1, পরে হয়েছে L2। যদি এমন হয় যে L2 সমান n ইন্টু L1, n গুণ বাড়িয়ে দিয়েছি, সেক্ষেত্রে R2 কত হবে? সেক্ষেত্রে R2 সমান, তাহলে কি হবে, তোমার ফর্মুলাটা ছিল R2 R1 বাই R2 সমান কি ছিল, এখনই প্রমাণ করে এলাম, L1 বাই L2 হোল স্কোয়ার। তাহলে R1 বাই এখানে R2 সমান, এটা তাহলে কি আসবে, L1 বাই L2, L1 বাই L2 মানে কত, n ইন্টু L1 এর হোল স্কোয়ার সমান 1 বাই তাহলে n স্কোয়ার। তাহলে R2 সমান কত হবে, R2 সমান n স্কোয়ার ইন্টু R1। এটা তাহলে তারটাকে টেনে তার দৈর্ঘ্য যদি আমরা n গুণ বাড়িয়ে দিই, তারটিকে টেনে তার দৈর্ঘ্য যদি আমরা n গুণ করে দিই, তাহলে তারের রোধটা, নতুন রোধ যেটা হবে সেটা পুরানো রোধের n স্কোয়ার গুণ হয়ে যাবে, n স্কোয়ার গুণ। আবার কথাটা বলছি, কোনো তারকে টেনে যদি আমরা তার দৈর্ঘ্য n গুণ বাড়িয়ে দিই, আয়তন যদি স্থির থাকে, টেনে বাড়িয়েছি মানে আয়তন স্থির আছে, আয়তন স্থির থাকলে তার নতুন রোধ হবে পূর্বের রোধের n স্কোয়ার গুণ, যত গুণ বাড়িয়েছি তার স্কোয়ার হয়ে যাচ্ছে, এত গুণ হবে। তাহলে ফর্মুলাটা সংক্ষেপে লিখে রাখি আবারও, R2 সমান n স্কোয়ার ইন্টু R1, R2 সমান n স্কোয়ার ইন্টু R1। এই যে লেংথ ইনক্রিজ বাই n টাইমস রেজিস্ট্যান্স ইনক্রিজ বাই n স্কোয়ার টাইম, ওটাকেই লেখা আছে এটা। আচ্ছা, এ নিয়ে কিছু গাণিতিক সমস্যার সমাধান আমরা করব। The resistance of a wire is 20 ohm. Resistance of a wire is 20 ohm. It is so stretched that the length becomes 3 times. তাহলে কি হয়েছে, তাহলে নিশ্চয়ই ভলিউম সেম আছে, ওটাকে স্ট্রেচ করা হয়েছে মানে বাড়ানো হয়েছে, 3 টাইমস হয়ে গেছে, মানে এখানে L2 সমান 3L1, 3 গুণ বাড়ানো হয়েছে। তাহলে প্রথমে R1 কত ছিল, R1 সমান 20 ওহম। দেখো কত ইজি ওয়েতে বিষয়গুলো সলিউশন করে নেওয়া যায়। আর আমি ক্যালকুলেশন বিস্তারিত করছি না, ওই শর্ট ফর্মুলা লাগিয়ে দিচ্ছি। দেন দ্য নিউ রেজিস্ট্যান্স, তাহলে নিউ রেজিস্ট্যান্সের ফর্মুলা কি, R2 সমান n স্কোয়ার ইন্টু R1, এটা ফর্মুলা। এখানে n এর মান কত গুণ বাড়িয়েছি এখানে, তাহলে কি হবে L2 বাই L1, এটাকে আমরা n বলি, তাহলে এক্ষেত্রে L2 বাই L1 সমান কত হচ্ছে, 3 হচ্ছে। তাহলে এখানে R2 সমান 3 স্কোয়ার ইন্টু R1 এর ভ্যালু কত, 20 ওহম, দ্যাট ইজ 9 ইন্টু 20, দ্যাট ইজ 180 ওহম। আর বিস্তারিত ক্যালকুলেশনের প্রয়োজন হচ্ছে না, আমাদের এই সূত্র লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। তাহলে 180 ওহম এটা। The resistance of a wire is R if the length of the wire is double, তাহলে ডাবল,
ডাবল করেছি মানে এন এর মান কত এখানে 2। দেন দ্য নিউ রেজিস্ট্যান্স, তাহলে নিউ রেজিস্ট্যান্স R2 সমান n স্কোয়ার ইন্টু R1 হয়, তাহলে n এর মান এখানে কত, তাহলে 2, তাহলে 2 স্কোয়ার ইন্টু R পূর্বে রেজিস্ট্যান্স, তাহলে এটা হবে 4R। 4R if a wire of resistance R is melted and recasted to half of its length, তাহলে এখানে n এর ভ্যালু কত হয়েছে, n এর ভ্যালু হয়েছে হাফ, এটা হাফ হয়ে গেছে লেন্থটা, রিকাস্টেড করা হয়েছে ওটাকেই, মানে তার ভলিউম সেম আছে এটাই বলা হচ্ছে। দেন দ্য নিউ রেজিস্ট্যান্স, তাহলে R2 সমান n স্কোয়ার R1 পূর্বে রেজিস্ট্যান্স, তাহলে এখানে n এর ভ্যালু কত 1/2 এর হোল স্কোয়ার ইন্টু R1 মানে এখানে R, তাহলে R/4 হবে নিউ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স of a 5 cm long wire is 10 ohm, তাহলে প্রথমে 10 ohm দিয়েছে, is uniformly stretched so that its length becomes 20 cm, তাহলে ওটাকে স্ট্রেচ করা হয়েছে ইউনিফর্মলি বলেছে, তাহলে এটা কত লেন্থ হয়েছে 20 cm, তাহলে এখানে n এর ভ্যালু কত, তাহলে 20, এখনকার লেন্থ পূর্বের লেন্থ কত ছিল 5, তাহলে এখানে কত গুণ বেড়েছে 4 টাইমস বেড়েছে, তাহলে এক্ষেত্রে নতুন রেজিস্ট্যান্স যেটা হবে R2 সমান n স্কোয়ার R1, n স্কোয়ার মানে 4 স্কোয়ার ইন্টু R1 মানে 10, মানে 16 ইন্টু 10 সমান 160, 160 ওহম নিউ রেজিস্ট্যান্স 160 ওহম। The length of a given cylindrical wire is increased by 100%, তাহলে 100% ইনক্রিজ করা হয়েছে, একটা ওয়্যারের লেন্থ যা ছিল আরও 100% ইনক্রিজ করা হয়েছে, তার মানে আগের লেন্থ যদি এল থাকে 100% ইনক্রিজ করা হয়েছে, মানে এখন কতটা বেড়েছে এল পরিমাণ বেড়েছে, তাহলে 100% ইনক্রিজ করা হয়েছে, তাহলে এন এর ভ্যালু কত এক্ষেত্রে, এখনকার লেন্থ কত, তাহলে এল থাকলে এখনকার লেন্থ হচ্ছে 2L, পূর্বের লেন্থ এল, এন এর ভ্যালু 2, তাহলে ডিউ টু consequent decrease in diameter and the change in the resistance of the wire will be resistance, তাহলে পূর্বের রেজিস্ট্যান্সের সঙ্গে বর্তমান রেজিস্ট্যান্সের সম্পর্ক দেখে নিই, তাহলে পূর্বের রেজিস্ট্যান্স ধরো R ছিল, পূর্বের রেজিস্ট্যান্স ছিল এটা R, এখন কত হয়েছে R2 সমান তাহলে n স্কোয়ার ইন্টু R, তাহলে n মানে এখানে 4 ইন্টু R। প্রশ্ন এখানে the change in the resistance of the wire, চেঞ্জ বের করতে বলেছে, এখনকার রেজিস্ট্যান্স হয়েছে 4R, তাহলে চেঞ্জ কতটা হয়েছে, তাহলে R2 মাইনাস পূর্বের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে চেঞ্জ, মানে কত হয়েছে, তাহলে 4R মাইনাস R সমান 3R, এটা চেঞ্জ হয়েছে, আর এখানে পার্সেন্টেজ ফর্মে অ্যান্সার দেওয়া আছে, তাহলে পার্সেন্টেজ ফর্মে যখন বের করবে সেটা হবে বর্তমান রোধ মাইনাস পূর্বের রোধ ডিভাইডেড বাই পূর্বের রোধ ইন্টু 100, এটা হচ্ছে শতকরা পরিবর্তন, আমরা এভাবে হিসাব করি, বর্তমান রোধ কতটা হয়েছে মাইনাস পূর্বের রোধ ডিভাইডেড বাই পূর্বের রোধ ইন্টু 100, তাহলে এটা কত হবে 3R বাই R ইন্টু 100 সমান এটা হবে 300%, 300%, রোধের পরিবর্তন হবে এখানে 300%। নেক্সট, তাহলে রেডিয়াসের সঙ্গে রোধের সম্পর্কটা আমি কি বললাম, যে R1 বাই R2, R1 বাই R2 সমান R2 বাই R1 এর হোল টু দি পাওয়ার 4, এটা। এখন যদি রেডিয়াসটা 1/n টাইম হয়ে যায়, মানে R2 পরের রেডিয়াসটা পূর্বের রেডিয়াসের 1/n হয়, তাহলে এখানে মান বসিয়ে দাও, বসিয়ে দিলে এখানে কি আসবে R1 বাই n R1 হোল টু দি পাওয়ার 4, তাহলে কি হবে 1/n টু দি পাওয়ার 4, দ্যাট ইজ R2 সমান n টু দি পাওয়ার 4 R1, n টু দি পাওয়ার 4 R1, রেডিয়াস রিডিউসড, রেডিয়াস কমে গেছে,
আমরা জানি, আমরা সাধারণ যে নিয়ম আর সমানুপাতিক এল আর সমানুপাতে 1/a, এটা যদি কমে যায়, রেডিয়াস কমা মানে কি তার ক্ষেত্রফল কমে গেছে, তাহলে ক্ষেত্রফল যদি ডিক্রিজ করে রেজিস্ট্যান্স কি হবে, ইনক্রিজ করবে। এবার কত গুণ ইনক্রিজ করবে এই সূত্র থেকে আমরা দেখে নিচ্ছি কত গুণ ইনক্রিজ করবে। তবে রেডিয়াস ইনক্রিজ করবে, তাহলে কত গুণ ইনক্রিজ করবে, n⁴ টাইমস। তাহলে যত গুণ ব্যাসার্ধ কমবে ফোর্থ টাইম এটা পাওয়ারের ইনক্রিজ করবে, n⁴ টাইম ইনক্রিজ করবে। আচ্ছা, এটা। আর যদি রেডিয়াস ইনক্রিজ করে, রেডিয়াস ইনক্রিজ করা মানে কি, আর ইনক্রিজ করা মানে এটা মানে কি, এ ইনক্রিজ করবে, এ ইনক্রিজ করা মানে তাহলে কি হবে, আর ডিক্রিজ করে যাবে, এটা মানে আর ডিক্রিজ করে যাবে। তাহলে দেখি এটা কত টাইম ডিক্রিজ করে। সেক্ষেত্রে r2 সমান যদি n/r1 হয়, এটা ইনক্রিজ করেছে ব্যাসার্ধ, সেক্ষেত্রে আমরা ওই সূত্রটা লিখি, r1/r2 সমান ওটা কত আছে, n/r1 হোল টু দি পাওয়ার 4, দ্যাট ইজ n⁴, বা তখন হবে r2 সমান r1/n⁴, r1/n⁴। তাহলে এখানে দেখো, তাহলে এখানে রেজিস্ট্যান্স ডিক্রিজ করছে, এটা n⁴ ইনক্রিজ করছে। এখানে রেডিয়াস কমলে রেজিস্ট্যান্স কি হবে, বাড়বে। রেডিয়াস কমলে রেজিস্ট্যান্স এটা বাড়বে, বাড়ার জন্য গুণ আছে n⁴। আর এটা কি হচ্ছে, রেজিস্ট্যান্স রেডিয়াস যখন বাড়ছে তখন কি হবে, রোধের মান কমবে। এখানে n⁴ ভাগ আছে, তাহলে এখানে n⁴ গুণ আছে, এইটা মনে রাখবে। n⁴ ফ্যাক্টর আছে, এটা অনেক সময় কনফিউশন আসে। n⁴ ফ্যাক্টরটি আছে, এটা গুণ আছে না ভাগ আছে। তাহলে রেডিয়াস যদি কমে, রেডিয়াস কমলে রোধ বাড়বে, রোধ বাড়লে তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। আর এটা রোধ কমলে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে n⁴। এটা গুণ, এটা উপরে এটা গুণ, এটা ভাগ। দেখি এবারে গাণিতিক সমস্যা কি আছে। দ্য নিউ রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অফ r ওহম বুঝি রেডিয়াস ইজ রিডিউসড হাফ, রেডিয়াস কমে গেছে, তার মানে r2 সমান r1/2, তাহলে এখানে n এর ভ্যালু কত, হাফ। তাহলে এক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়বে, কত গুণ বাড়বে, তাহলে আমার ফর্মুলা কি দেওয়া আছে, তাহলে এখানে কত গুণ বাড়বে, n এর মান তো এখানে r/n টার্মে করে যদি এটা আমার ফর্মুলাটা ছিল r2 সমান r1/এখানে 2 হয়েছে, তাহলে আমার সেখানে ফর্মুলা ছিল r2 সমান যদি r1/n হয়, তবে r2 সমান n⁴ r1, এটা হয়। তাহলে এখানে এই দুটোকে কম্পেয়ার করি, এটা আর এটাকে যদি কম্পেয়ার করি, তাহলে n এর ভ্যালু কত দেখতে পাচ্ছি, n = 2, তাহলে 2⁴ ইন্টু r1, রেজিস্ট্যান্স অবশ্যই বাড়বে এখানে। তাহলে এটা কত হবে, 2⁴ মানে 16 ইন্টু r1। এখানে r1 এর মান কত দেওয়া আছে, 16 ইন্টু r1 এর মান r দেওয়া আছে, তাহলে 16 r হবে। এ ইউনিফর্ম ওয়্যার অফ রেজিস্ট্যান্স r ইজ ইউনিফর্মলি কম্প্রেসড অ্যালং ইটস লেন্থ। কম্প্রেসড মানে সংকুচিত হয়েছে, তাহলে ওয়্যারটা এরকম ছিল, তাকে যদি কম্প্রেসড করে দাও তাহলে সেটা কি হবে, একটু মোটা হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এটা আগে এরকম লম্বা ছিল, তাহলে মানে কি ক্ষেত্রফল বাড়ছে কিন্তু ভলিউম সেম আছে। আনটিল ইটস রেডিয়াস বিকামস n টাইমস, তাহলে রেডিয়াসটা এখানে বেড়ে যাচ্ছে, n টাইমস বাড়ছে, তাহলে n টাইম রেডিয়াস বাড়ছে, n টাইম বাড়ছে রেডিয়াসটা। তাহলে এখানে কি হবে, রেজিস্ট্যান্স এখানে কমবে না বাড়বে, রেজিস্ট্যান্স এখানে কমে যাবে। কত গুণ কমবে, n⁴ টাইম কমে যাবে, n⁴ ফ্যাক্টর আছে এখানে, ওইটা মনে রাখবে। n⁴ গুণ আছে না ভাগ আছে, মনে রাখার জন্য বললাম কি,
তারটাকে কম্প্রেসড করা হচ্ছে মানে সংকুচিত হচ্ছে, সংকুচিত হওয়া মানে এর ক্ষেত্রফলটা বাড়ছে, ক্ষেত্রফল বাড়া মানে রেডিয়াস বাড়ছে, রেডিয়াস বাড়া বা ক্ষেত্রফল বাড়ার অর্থ হচ্ছে রোধের মান কমবে, কমলে ভাগ হবে, 10⁴ ভাগ আছে। এ ওয়্যার অফ রেডিয়াস আর resistance R, radius R, resistance R. If it is traced to a radius 3r/4, traced to a radius 3r/4, its resistance become, এখানে R1 সমান R আর R2 সমান এটা দেওয়া আছে পরের যে রেডিয়াস 3r/4, তো এটাকে আমরা এভাবে লিখে নিতে পারি, সরি এখানে রেডিয়াস যেটা R1 সমান R ধরতে বলেছে, R2 সমান 3r/4, এটাকে আমি এভাবে লিখতে পারি 4/3, কারণ আমরা জানি তো এখানে বারবার লিখে এসেছি R2 সমান R/n হলে, R/n বা R1/n হলে, এখানে তাহলে n এর ভ্যালু কত হচ্ছে 3.5, এখানে রেডিয়াস ডিক্রিজ করছে, আর ছিল 3r/4 হয়েছে মানে কমে গেছে, তাহলে এটা n এর ভ্যালুটা কত হয়েছে 4.3, তাহলে নিউ রেজিস্ট্যান্স কত হবে R2 সমান n⁴ ইন্টু পূর্বের রেজিস্ট্যান্স, n⁴ মানে 4/3 হোল টু দি পাওয়ার 4 ইন্টু পূর্বের রেজিস্ট্যান্স কত ছিল আর, এটা হচ্ছে নিচে হবে 81 আর উপরে 256, 4² 16 256/81 R. When a piece of aluminum wire of finite length is drawn through a series of dies to reduce its diameter to half its original value, diameter half করেছে, diameter half করা মানে রেডিয়াসও হাফ হয়ে গেছে, R2 সমান R1/2 এটা হয়েছে, দ্যাট ইজ n ইকুয়াল টু এখানে 2 টাইমস ডিক্রিজ করে গেছে, its resistance will become, resistance, new resistance equal to n⁴ into previous resistance R1, তাহলে 2⁴ R1, 2⁴ মানে 16, এটা R1, তাহলে R2 equal to 16 R1, 16 times, resistance will become 16 times. এখানে কি দেওয়া আছে, in length of a, if length of a conductor increased by x%, then resistance will increase by 2x%. এটা কি করে আমরা এখানে দেখে এলাম, ভলিউম যদি স্থির থাকে, তাহলে R প্রপোর্শনাল টু L² হয়, দৈর্ঘ্যের বর্গের সহিত সমানুপাতিক হয়, বা R সমান সাম কনস্ট্যান্ট ইন্টু L², তাহলে এটাকে যদি আমরা dr/r ফর্মে সাজাই, এই ln নিয়ে যে ডেরিভেটিভ করার ব্যাপার আছে, তো সেগুলো আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সে আলোচনা করেছি, তাহলে এটা দেখে নাও dr/r করলে এটা L² আছে মানে 2dl/l এটা হবে। এখন L ইনক্রিজ বাই, এটা যদি ইনক্রিজ বাই x% হয়, x%, তার মানে কিরকম লেখা হবে ওটা, dl/l ইন্টু 100 ইকুয়াল টু x, তাহলে dl/l ইকুয়াল টু x/100, তখন dr/r সমান কি লিখবো, dr/r সমান 2 ইন্টু x/100, তাহলে আর এর শতকরা পরিবর্তন কিভাবে হিসাব হবে, ইন্টু 100 সমান 2 ইন্টু x/100 ইন্টু 100, এটা কেটে গেল, দ্যাট ইজ 2x%। তাহলে যদি কোনো পরিবাহীর দৈর্ঘ্য x% বৃদ্ধি করা হয়, x% বৃদ্ধি করা হয়, সেক্ষেত্রে ওই পরিবাহীর রোধ 2x% বৃদ্ধি পায়। তবে মনে রাখবে
এই বৃদ্ধির যে পরিমাণটা অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণটা 10%-এর মধ্যে থাকলে এই সূত্র লাগাবে, আদারওয়াইজ তোমাকে মেন সূত্র দিয়ে করতে হবে। ওই যেটা দেখিয়েছিলাম যে R2 সমান n স্কয়ার ইন্টু R1, এই ফর্মুলা দিয়ে করবে। আর যদি বৃদ্ধিটা খুব কম মানে 10%-এর মধ্যে থাকে তাহলে এই সূত্রটা কার্যকরী হবে। দেখো কীরকম প্রবলেম থাকলে এই সূত্র লাগাবে। দেখো 0.1% ইনক্রিজ করেছে লেন্থ ডিউ টু স্ট্রেচিং, দ্য পার্সেন্টেজ ইনক্রিজ ইন ইটস রেজিস্ট্যান্স। তাহলে দেখো এখানে এই যে পার্সেন্টেজটা দেওয়া আছে লেস দেন 10% মানে 0.1% সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে রেজিস্ট্যান্সের পরিবর্তন, তাহলে dr বাই r ইকুয়াল টু 2 ইন্টু dl বাই l। তাহলে এটা কত পার্সেন্ট আছে? এটা হচ্ছে 0.1%। তাহলে এটা কত হবে? 0.2%। আমি আর পার্সেন্টেজ ফর্মে ওগুলো চেঞ্জ করছি না, সরাসরি এখানে লিখে দিচ্ছি। এটাও 0.1% হলে এটা তাহলে 2 টাইমস হবে, তাহলে 0.2% অ্যান্সার হবে। The resistance of a wire is 10 ohms. The length is increased by 10%. এই যে সর্বোচ্চ 10% পর্যন্ত এই শর্তটা কার্যকরী হবে। By stretching, the new resistance will be, তাহলে প্রথমে রোধ কত ছিল? R equal to 10 ohm। এটা লেংথটা কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 10%। তাহলে রেজিস্ট্যান্সের চেঞ্জ কত হয়েছে? dr বাই r ইকুয়াল টু 2 dl বাই l ইকুয়াল টু 2। এটা কত পার্সেন্ট বলেছে? পার্সেন্ট মানে তো শতকরা দিয়ে গুণ করতে হয় বোথ সাইডে, 100 এদিকটা 100। এইটার ভ্যালু কত বলেছে? 10%। তাহলে 10 দ্যাট ইজ এটা হবে তাহলে 20%। তাহলে রোধের শতকরা পরিবর্তন হবে 20%। 20% রোধের শতকরা পরিবর্তন হবে। রোধের শতকরা পরিবর্তন 20%। তো রোধের শতকরা পরিবর্তন 20% হয়েছে, ভালো কথা। তাহলে নিউ রেজিস্ট্যান্স কত হবে? পরিবর্তন 20%, পরিবর্তন 20%, নিউ রেজিস্ট্যান্স কত হবে? এখানে রেজিস্ট্যান্স তাহলে ইনক্রিজ, লেংথ বাড়ছে তাহলে রেজিস্ট্যান্স বাড়বে। তাহলে আগে কত ছিল? 10 ওহম, কত পার্সেন্ট বাড়ছে? 20% বাড়ছে। তাহলে 10 এর 20%, 10 এর 20%, দ্যাট ইজ 20/100 করলে কত হবে? তাহলে এটা হবে 2 ওহম। তাহলে 10 এর আগে ছিল 10 ওহম রোধ, তার 20%, দ্যাট ইজ 20/100 করলে এটা হবে 2 ওহম। তাহলে বাড়ছে কতটা? 2 ওহম। আগে কত ছিল? 10 ওহম। তাহলে এখন নিউ রেজিস্ট্যান্স কত হবে? তাহলে বাড়ছে, তাহলে 10 প্লাস 2 ইকুয়াল টু 12 ওহম। 12 ওহম হবে নিউ রেজিস্ট্যান্স। The length of the resistance wire is increased by 10%. What is the corresponding change in resistance? তাহলে এটা 10% হয়েছে, তাহলে রেজিস্ট্যান্সের শতকরা পরিবর্তন। তাহলে dr বাই r সমান কি ছিল? 2 ইন্টু dl বাই l, 2 dl বাই l সমান 2 ইন্টু dl বাই l। এখানে যেটা দেওয়া আছে ওটা শতকরা আকারে দেওয়া আছে, dl বাই l ইন্টু 100 সমান কত দেওয়া আছে? 10%, এটা 10 দেওয়া আছে। তাহলে dl বাই l সমান কত হবে? 10/100। তাহলে এটা হবে 10/100, দ্যাট ইজ 20/100। তাহলে রোধের শতকরা পরিবর্তন কত হবে? dr বাই r সমান ইন্টু 100 সমান 20/100 ইন্টু 100 ইকুয়াল টু 20%। রোধের শতকরা পরিবর্তন হবে 20%। এখানে এই রেজাল্টটা অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট, এটা তো এক্সাক্ট রেজাল্ট না। আমি বললাম ওটা অ্যাপ্রক্সিমেট করে এসছে, ওই 10% পর্যন্ত সর্বোচ্চ লাগানো যায়, তার থেকে বাইরে হলে ওটা লাগবে না। তাই এই রেজাল্টটা অ্যাপ্রক্সিমেট, এই কারণে এখানে অ্যান্সারে হুবহু এই রেজাল্টটা দেওয়া নেই। এই রেজাল্ট তাহলে কাছাকাছি যেটা হবে সেটাই নেবে। এর কাছাকাছি আছে 21%, তাহলে 21%টাই নেবে। ভেরিয়েশন অফ রেজিস্ট্যান্স উইথ টেম্পারেচার, তাহলে আমরা পরিবাহীর দৈর্ঘ্য বাড়ালে তার রোধ কিভাবে বাড়ে সেটা দেখলাম। তার যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয় সেক্ষেত্রে রোধের কীরকম পরিবর্তন হয় সেটা দেখলাম। আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে
পরিবাহীর উষ্ণতা, উষ্ণতা বাড়ালেও রোধের পরিবর্তন হয়। তো সেক্ষেত্রে রোধের পরিবর্তন উষ্ণতার সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত সেটা দেখব। যদিও ওই রোধ যেমন উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত, পরিবাহী রোধাঙ্কও উষ্ণতার সঙ্গে সম্পর্কযুক্ত, বিষয়গুলো রিলেটেড, তবু এখানে আমরা রোধের ব্যাপারটা আরেকবার দেখে নিই। আমরা রেজিস্ট্যান্সের যে এক্সপ্রেশন জানি, আর ইকুয়াল টু এম বাই এন স্কোয়ার টাউ ইন্টু এল বাই এ। এখানে কোনটা কি ধরা হয়েছিল আরেকবার স্মরণ করে দিই, এগুলো আগে যদিও বলা আছে। কোনো পরিবাহী এর দৈর্ঘ্য এল ছিল, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ ছিল, যে ইলেকট্রন, এখানে যে ইলেকট্রন আছে এর ভিতরে অনেক ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর ছিল এম, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এটা ছিল, এখানে যে ইলেকট্রন থাকে সেই সংখ্যাটাকে আমরা এন বলেছি, ইটা ইলেকট্রনের আধান ইটা, আর টাউটা হচ্ছে, এটা হচ্ছে ওই ইলেকট্রনগুলো যে পজিটিভ আয়নের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়, পরপর দুটি সংঘর্ষের মধ্যে গড় যে সময়টা প্রয়োজন হয় এটাকে আমরা টাউ বলেছি। এবং এই টাউ এটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এটাও আলোচনা হয়েছে। তাহলে টেম্পারেচার ডিপেন্ডেন্ট এটা হচ্ছে টাউ, আর এটা তো ক্ষেত্রফল আমি বলেই দিয়েছি। এক্ষেত্রে পরিবাহী রোধের সঙ্গে ওই রাশিগুলোর সম্পর্ক এরকম। তাহলে যদি আমরা পরিবাহীর উষ্ণতা বাড়াই, টেম্পারেচার যদি বাড়াই, তাহলে কি হবে, সঙ্গে সঙ্গে এই টাউ যে রাশিমালা, টাউ সমান এরকম ছিল মিন ফ্রি পাথ বাই ওই ইলেকট্রনের আরএমএস বেগ। আবার আরএমএস বেগটা এটা টেম্পারেচারের সঙ্গে রিলেটেড, এরকম সমানুপাতিক সম্পর্কযুক্ত √T এরকম ছিল। আমি পুরো রাশিমালাটা লিখছি না, অর্থাৎ আমরা এটা বলতে পারি, এটা না লিখে আমি একবার পুরোটা লিখে দিচ্ছি যে টাউ সমানুপাতিক 1 বাই এরকম √T। তাহলে এগুলো তো নির্দিষ্ট আছে, টাউ সমানুপাতিক এটা। তাহলে টেম্পারেচার যত বাড়াবে, টি যদি রাইজ করে তাহলে টাউ কি হবে, ডিক্রিজ করবে, টাউ ডিক্রিজ করবে। তাহলে টাউ যদি ডিক্রিজ করে, এটা এটা টাউ ডিক্রিজ করবে, টাউ ডিক্রিজ করলে এই রাশিমালা থেকে দেখো টাউ ডিক্রিজ করা মানে তাহলে কি হবে, আর বেড়ে যাবে, পরিবাহী রোধ বাড়বে। অর্থাৎ এক কথায় উষ্ণতা বা তাপমাত্রা বাড়ালে পরিবাহীর রোধ বাড়বে, সাধারণ ক্ষেত্রে পরিবাহীগুলোর রোধ বাড়ে। এক্ষেত্রে ধরা যাক কোনো পরিবাহীর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ, সেটা হচ্ছে R0। R0 এর রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর অ্যাট 0 ডিগ্রি সি, ধরো 0 ডিগ্রি সি। আর RT ইকুয়াল টু রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টর অ্যাট T ডিগ্রি সি, T ডিগ্রি উষ্ণতায় রোধ। সেক্ষেত্রে এদের মধ্যে সম্পর্ক হয় RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। তবে এটা যদি খুব হাই টেম্পারেচারে থাকে তাহলে এটা একটা টার্ম অতিরিক্ত যোগ হয়, আর যদি টেম্পারেচার অপেক্ষাকৃত কম থাকে তাহলে সেক্ষেত্রে এই তৃতীয় টার্মটি থাকে না। তো এখানে এই যে আলফা বিটা এগুলো টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বলা হয়। তাহলে অর্ডিনারি ক্ষেত্রে খুব হাই টেম্পারেচারে এই টার্মটি থাকবে, তাহলে রাশিমালাটা এরকম হয়েছে। আর সাধারণ ক্ষেত্রে RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি লেখা হয়। টি মানে এখানে তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার, অবশ্যই 0 থেকে কাউন্ট হচ্ছে, 0 থেকে কাউন্ট হচ্ছে। এখানে টি তাহলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, এখানে টেম্পারেচারটা ডিগ্রি সেলসিয়াসে নেওয়া আছে, আর কাউন্টটা হচ্ছে 0 থেকে কতটা বেড়েছে। এটাই হচ্ছে এখানকার মেন সূত্র, রোধের পরিবর্তন উষ্ণতার সঙ্গে কেমনভাবে হচ্ছে তা নির্ণয় করার জন্য। RT সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি।
আলফাটা কি আছে, রোধের উষ্ণতা গুণাঙ্ক, বাংলাতে বলি, ইংরেজিতে বলছে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, আলফা। তাহলে উষ্ণতার সঙ্গে রোধের পরিবর্তনের লেখচিত্র কেমন হবে? তাহলে এদিকে হচ্ছে টেম্পারেচার, এটা হচ্ছে ডিগ্রি সিতে আছে, আর এদিকে হচ্ছে রোধের মান আরটি। এটা এইভাবে হবে, এটা হচ্ছে R0, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিবাহীর রোধ। তো এই গ্রাফটা রো টি কার্ভের মতোই, এর আগে আমরা রো টি কার্ভ আলোচনা করেছি, তো রো টি কার্ভ আর এই আর টি কার্ভ সিমিলার ফর্মে একই রকম ভাবে আছে। এখন কিছু গাণিতিক সমস্যা নেওয়া যায়। অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার অফ এ কন্ডাক্টর ইট রেজিস্ট্যান্স, কন্ডাক্টর বলেছে, কন্ডাক্টর পরিবাহী পদার্থ, ইটস রেজিস্ট্যান্স, আচ্ছা ইটস রেজিস্ট্যান্স ইনক্রিজেজ, এটা ঠিক আছে স্টেটমেন্টটা। রিল্যাক্সেশন টাইম ডিক্রিজেজ, মাস অফ দ্য ইলেকট্রন, মাস তো চেঞ্জ হয় না, ইলেকট্রনের ডেনসিটি ডিক্রিজেজ, রিল্যাক্সেশন টাইম ইনক্রিজেজ। আমি এখনই দেখিয়ে এসছি এখানে রিল্যাক্সেশন টাইম, এই যে এটা ডিক্রিজ করে টেম্পারেচার বাড়ালে, রিল্যাক্সেশন টাইম ডিক্রিজেজ, এটা ঠিক আছে, এটার কারণে ওই রেজিস্ট্যান্সটা ইনক্রিজ করে। এন ই আর টাউ এম রিপ্রেজেন্টস রেসপেক্টিভলি দ্য ডেনসিটি, চার্জ, রিল্যাক্সেশন টাইম অ্যান্ড দ্য মাস অফ দ্য ইলেকট্রন, যা যা বলছিলাম। দেন দ্য রেজিস্ট্যান্স অফ দ্য ওয়্যার অফ লেংথ এল অ্যান্ড এরিয়া অফ ক্রস সেকশন এ উইল বি, কত ছিল আরেকবার দেখে নাও, এম বাই এন স্কয়ার টাউ ইন্টু এল বাই এ, তাহলে উপরে আছে এম এল, নিচে এন স্কয়ার টাউ এ, তাহলে উপরে এম এল এন স্কয়ার টাউ এ, এই যে প্রথম এক্সপ্রেশনটাই ঠিক আছে। ফর এ মেটালিক ওয়্যার দ্য রেশিও অফ ভি বাই আই, মেটালিক ওয়্যার রেশিও ভি বাই আই, ভি বাই আই মানে তো ওটা আর এর কথাই বলা হচ্ছে, আর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ভুল কথা, ইনক্রিজ অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেজ, ইনক্রিজ অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেজ, এটা ঠিক আছে। রোদ পরিবাহীর, হ্যাঁ উষ্ণতা বাড়ালে বাড়ে, ডিক্রিজ না এটা হবে না, ইনক্রিজ অর ডিক্রিজ অ্যাজ টেম্পারেচার রাইজেজ ডিপেন্ড আপন দ্য মেটাল, না মেটালের ক্ষেত্রে এটা কোনোটাই হবে না, ওটাই ঠিক আছে, ওটাই। রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজেজ উইথ, রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইনক্রিজেজ উইথ ইনক্রিজ ইন লেংথ, ইনক্রিজ ইন টেম্পারেচার, লেংথ তো ঠিকই আছে, টেম্পারেচার ঠিক আছে, ডিক্রিজ ইন ক্রস সেকশনাল এরিয়া ঠিক আছে, অল, হ্যাঁ সবগুলোই ঠিক আছে। দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ফর এ ওয়্যার, এটা দেওয়া আছে, at 300K its resistance is 1 ohm, the temperature at which the resistance becomes 2 ohm is, তাহলে এখানে ফর্মুলা কোনটা লাগবে, আর টি ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি, এখানে হাই টেম্পারেচার নেই 300 কেলভিন, টেম্পারেচার যেটা টি দেওয়া আছে 300K, মানে এটা সেলসিয়াসে করলে টি ইকুয়াল টু 300 minus 273, that is 27, 300 minus 273, that is 7 আর এটা 2, এত ডিগ্রি সি, এই সেলসিয়াস, এই টেম্পারেচার নর্মাল টেম্পারেচার, তাহলে এই সূত্র আমরা লাগাতে পারি। তাহলে প্রথম কি বলেছে, 300K রেজিস্ট্যান্স 1 ওহম, তাহলে 1 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা, এর ভ্যালু কত 27। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে, এটা 2 ওহম হয়েছে, R0 ইন্টু 1 প্লাস আলফা, এখানে বলছে টেম্পারেচারটা বের করতে হবে, আলফা ইন্টু টেম্পারেচারটা কত, তাহলে এখানে আমরা
এটা 1 নম্বর, আর এটা যদি 2 নম্বর করে নিই তাহলে 2 ডিভাইডেড বাই 1 করলে এটা কত হবে? 2 ইকুয়াল টু এটা হবে 1 প্লাস আলফা টি, নিচে হবে কারণ আর জিরোটা কেটে যাবে 1 প্লাস 27 আলফা, বা 1 প্লাস আলফা টি ইকুয়াল টু 2 প্লাস 54 আলফা, বা আলফা টি ইকুয়াল টু, তাহলে এদিকে 1 এলে তাহলে এটা 1 হবে 1 প্লাস 54 আলফা, বা বা টি সমান 1 প্লাস 54 আলফা ডিভাইডেড বাই এটা হবে আলফা, বা এটাকে যদি আমরা এটা করি 1 বাই আলফা প্লাস 54, তাহলে আলফার ভ্যালু কত? আলফার ভ্যালু দেওয়া আছে 0.00125, 0.00125 প্লাস 54 ইকুয়াল টু, এটা করলে যদি পয়েন্ট তুলি 1 2 3 4 5, 1 2 3 4 5, তাহলে 125 থাকছে, 125 ইন্টু 8 করলে 1000 হবে, আর দুটো শূন্য 800, তাহলে 800 প্লাস 54 854 ডিগ্রি সেলসিয়াস। কেলভিনে করলে কত হবে? 854 প্লাস 273, 854 প্লাস 273, 4 3 7, 7 5 12 2 1, 1127 কেলভিন রেজিস্ট্যান্স, ওটা হবে 2 ওহমস তখন। তাহলে এখানে কিন্তু অবশ্যই জিরো সাপেক্ষে এগুলো সব বের করবে, কখনো সেই দৈর্ঘ্য প্রসারণের মতো L2 সমান L1 ইন্টু 1 প্লাস আলফা টি সে সূত্র লাগিয়ে দেবে না, এটা তাহলে ভুল হয়ে যাবে, এই সূত্রটা এখানে ভুল। মানে এখানে তুমি লিখলে যে R2 সমান, তাহলে এরকম লিখে দেবে R1 1 প্লাস আলফা ইন্টু টি, টি বলতে এখানে উষ্ণতার পরিবর্তন, এই সূত্রটা এখানে ভুল হবে, এটা হবে না। এখানে অবশ্যই এইভাবে অনুপাত করে করবে, এভাবে রেশিও করে প্রবলেমগুলো সলিউশন করবে। হয়তো একটু কষ্ট হবে, এটা একটু বুদ্ধি করে ওইটা এলিমিনেট করতে হয়, এই মানগুলো একটু বের করতে হয়, একটু গুণ ভাগের ব্যাপারগুলো আছে, তাহলেও ওটা তো লাগানো যাবেই না। দ্য রেজিস্ট্যান্স অফ এ ওয়্যার অ্যাট টেম্পারেচার T ডিগ্রি C and 0 ডিগ্রি C আর রিলেটেড বাই আর T সমান R0 ইন্টু 1 প্লাস আলফা টি রিলেটেড। The resistance of a coil is at ohm at 100 degree C and the temperature coefficient of resistance of its material is at its resistance at 0 degree C. Same formula. RT equal to R0 into 1 plus alpha T. It's a formula. The resistance of a coil 4.2 ohm at 100 degree C. So 4.2 ohm equal to R0 into 1 plus 100 alpha. And the temperature coefficient of its material is এত, তাহলে আলফার মান দেওয়াই আছে, তো আলফার মান তাহলে লিখে দিতে পারি ইন্টু আলফার মান কত 0.004, এটা আর জিরোর ভ্যালুটা জানছি, তাহলে আর জিরো এটা 1 প্লাস 100 মাল্টিপ্লাই করলে এটা হবে অনলি 0.4, দ্যাট ইজ আর জিরো ইন্টু 1.4, তাহলে আর জিরো ইকুয়াল টু 4.2 divided by 1.4, that is 3 ohms. 3 ohms. The resistance of a conductor is 5 ohm at 50 degree C and 6 ohm at 100 degree C. Its resistance at 0 degree C. তাহলে R T is equal to formula 1 plus alpha T. তাহলে এখানে 5 ohm and 50 degree C, তাহলে এটা কত হচ্ছে 5, তাহলে R0 into 1 plus
50 আলফা। দ্বিতীয় ক্ষেত্রে 6 ওহম অ্যান্ড 100 ডিগ্রি সি, তাহলে 6 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস 100 আলফা। তাহলে R0 এর ভ্যালুটা চাইছে, আচ্ছা হোক, তাহলে আমরা 1/2 করে নিই, বা 2/1 যেটা ইচ্ছা। 2/1 করতেই পারি। 6/5 ইকুয়াল টু 1 প্লাস 100 আলফা বাই 1 প্লাস 50 আলফা। তাহলে এটা হবে 6 প্লাস 300 আলফা সমান 5 প্লাস 500 আলফা। তাহলে 200 আলফা ইকুয়াল টু 1, আলফা ইকুয়াল টু 1/200। তাহলে যে কোনো একটা ইকুয়েশনে মান বসিয়ে দাও। 1 নম্বরে ধরো মান বসাচ্ছি, 5 ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস 50 ইন্টু 1/200, আলফার মান পেয়ে গেছি। তাহলে R0 ইন্টু 1 প্লাস 4, 1 4, তাহলে R0 ইন্টু এটা হবে 4, 5 4, তাহলে R0 সমান 4 5 ইন্টু 5 ইকুয়াল টু 4 ওহম। 4 ওহম। At what temperature will the resistance of a copper wire becomes 3 times its value at 0 degree C? তার মানে 0 ডিগ্রিতে রেজিস্ট্যান্স যদি R0 হয়, তাহলে RT equal to becomes 3 times 3 R0। তো ফর্মুলা কি? RT equal to R0 into 1 plus alpha t। তাহলে RT মানে এখানে 3R equal to R0 into 1 plus আলফার মান দেওয়া আছে এটা 3 R0, তাহলে 1 প্লাস আলফা ইকুয়াল টু কত? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 ইন্টু টিটা বের করতে হবে। একটা হট টেম্পারেচার, হ্যাঁ টিটা বের করতে হবে ইন্টু টি। তাহলে R0টা বোথ সাইডে কেটে যাবে, তাহলে এটা কত হবে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3 টি সমান 3 মাইনাস 1 সমান 2। তাহলে টি ইকুয়াল টু 2/4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, দ্যাট ইজ 0.4। তাহলে 10 টু দি পাওয়ার 3 1/2 মানে 500 ডিগ্রি। এটা রেজিস্ট্যান্স অফ অ্যান ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প। আচ্ছা, ল্যাম্পের রেজিস্ট্যান্স যখন ল্যাম্পের সুইচ অন করব, ওর ভিতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, একটু তার গরম হবে, ফলে রোধ বাড়বে। গ্রেটার হোয়েন সুইচড অফ, না স্মলার হোয়েন সুইচড অন, না গ্রেটার হোয়েন সুইচড অন, এটাই ঠিক আছে। সুইচ অন করলে তড়িৎ প্রবাহিত হলে তবেই তাপমাত্রা বাড়বে, ফলে রেজিস্ট্যান্সটা বাড়বে। এখানে আমরা ওই আলফা নিয়ে একটু কথাবার্তা বলে নিই। আলফা বলতে ওখানে রোধের উষ্ণতা গুণাঙ্কের কথা বলছি। তো রোধের উষ্ণতা গুণাঙ্ক বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। সাধারণত মেটালগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। ফর্মুলা কি ছিল? RT ইকুয়াল টু R0 ইন্টু 1 প্লাস আলফা টি। যদি আলফার ভ্যালু পজিটিভ হয়, তাহলে তাপমাত্রা বাড়ালে রোধের মান বাড়ে। যদি আলফার ভ্যালু পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে ওই পদার্থের রোধ বাড়ে। আলফার ভ্যালু যদি নেগেটিভ হয়, সেক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কিন্তু কমে যাবে। এটাই বিষয়, দেখার বিষয় আছে। কিছু কিছু পদার্থ আছে, বিশেষ করে মেটালগুলোর ক্ষেত্রে দেখো, এখানে মেটাল অর কন্ডাক্টর ভ্যালু অফ আলফার ভ্যালু কি আছে? পজিটিভ আছে। তার মানে তাপমাত্রা যদি আমি বাড়াই, এখানে রাইজ ইন টেম্পারেচার মানে তাপমাত্রা বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়াচ্ছি। টেম্পারেচার বাড়ালে কি হবে? রোধের মান বাড়বে। অথবা যদি আমরা ওই রেজিস্টিভিটি দেখি, সেক্ষেত্রেও রেজিস্টিভিটির মান বাড়বে।
নন মেটাল যেগুলো থাকে এদের ক্ষেত্রে আলফার ভ্যালু 0, এরা উষ্ণতার সঙ্গে রোধের কোনো পরিবর্তন দেখায় না, অর্থাৎ এদের রোধ উষ্ণতার সঙ্গে সঙ্গে কোনোভাবে পরিবর্তন হয় না। সেমিকন্ডাক্টর অর্ধপরিবাহী পদার্থ, এদের রোধের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হয়। টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এটা নেগেটিভ ভ্যালু দেখে। নেগেটিভ ভ্যালু মানে কি, তাপমাত্রা বাড়ালে রোধের মান কমে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধের মান আরটা ইনক্রিজ করবে, আর এর ক্ষেত্রে আর ডিক্রিজ করবে। কার্বন, গ্রাফাইট, গ্লাস এদের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান নেগেটিভ আছে। নেগেটিভ মানে টেম্পারেচার রাইজ করলে রেজিস্ট্যান্স কমবে। ইলেকট্রোলাইটের ক্ষেত্রে সেটাও নেগেটিভ, মানে তাপমাত্রা বাড়ালে রোধ ডিক্রিজ করে। আয়োনাইজড গ্যাস রোধের উষ্ণতা গুণাঙ্ক নেগেটিভ, তাহলে এই ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ালে রোধের মান কমবে। আর সংকর ধাতু অ্যালয় এগুলো যেটা, এদের রোধের উষ্ণতা গুণাঙ্কের মান সামান্য পজিটিভ। এদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধের বিশেষ কিছু পরিবর্তন হয় না। এজন্য এদেরকে আমরা ওই পরীক্ষাগারে রোধ বাক্সর ভিতরে যে রোধ থাকে সেই রোধ তৈরিতে আমরা এই ধরনের কিছু সংকর ধাতু ব্যবহার করি। ওই যে কনস্ট্যান্টান জাতীয় কিছু সংকর ধাতু, নাইক্রোম, কনস্ট্যান্টান, ওই জাতীয় সংকর ধাতুগুলো ওই রোধ তৈরিতে ব্যবহার করা হয়। দ্য পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ফর কার হতে পারে? পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট ধাতুর তো হবেই, ধাতু এর মধ্যে কোনটা আছে, এই যে এইটা। এটার ক্ষেত্রে পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে আলফাটা পজিটিভ হবে। আলফার ভ্যালু পজিটিভ মানে উষ্ণতা বাড়ালে রোধ বাড়বে। ফর হুইচ অফ দ্য ফলোইং দ্য রেজিস্ট্যান্স ডিক্রিজ অন ইনক্রিজিং দ্য টেম্পারেচার, তাহলে মানে আলফার ভ্যালু নেগেটিভ আছে, রোধের উষ্ণতা গুণাঙ্কের মান ঋণাত্মক, তাপমাত্রা বাড়ালে রোধ কমে। কপার তো মেটালের ক্ষেত্রে হবে না, টাংস্টেনও হবে না, জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে। জার্মেনিয়াম অর্ধপরিবাহী পদার্থ, তাপমাত্রা বাড়লে রোধের মান কমে। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ এ নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট? নেগেটিভ এগুলো হবে না, শুধু কার্বন ওখানে দেওয়া ছিল, গ্রাফাইট, এটার ক্ষেত্রে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। By increasing the temperature, the specific resistance of a conductor and a semiconductor. Increasing the temperature রাইজ করছে। টেম্পারেচার যদি রাইজ করে মেটালের ক্ষেত্রে কন্ডাক্টরের ক্ষেত্রে কি হবে? রোধ বাড়া মানে এখানে কিটা জানতে চাইছে? স্পেসিফিক রেজিস্ট্যান্স রো, এটাও বাড়বে। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে টি বাড়লে সেমিকন্ডাক্টর আর ডিক্রিজ করবে, রো ডিক্রিজ করবে। তাহলে প্রথমটায় বাড়বে, পরেরটায় কমবে। ইনক্রিজ ডিক্রিজ। A strip of copper and another germanium are cooled from room temperature to 80 Kelvin. আচ্ছা, খুব ঠান্ডা করা হয়েছে রুম টেম্পারেচার, ওখানে টেম্পারেচার কমিয়ে দেওয়া হয়েছে। কপারের ক্ষেত্রে যদি টেম্পারেচার বাড়াই, কপারের ক্ষেত্রে টেম্পারেচার বাড়ালে রেজিস্ট্যান্স বাড়ে। তাহলে টেম্পারেচার যদি কমাই এটা কি হবে? ফল কি হবে? রেজিস্ট্যান্স কমবে। কপারের ক্ষেত্রে রোধের উষ্ণতা গুণাঙ্কের মান পজিটিভ আছে। আর জার্মেনিয়াম হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ। জার্মেনিয়ামের ক্ষেত্রে জার্মেনিয়াম এটা অর্ধপরিবাহী পদার্থ। তাহলে টেম্পারেচার যদি বাড়াই, ইনক্রিজ, তাহলে কি হবে? এটা টেম্পারেচার বাড়ালে আর কমে, তাহলে টেম্পারেচার কমালে আর তাহলে বাড়বে। তাহলে এখানে টেম্পারেচার কমানো হচ্ছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে রেজিস্ট্যান্স কমবে, দ্বিতীয়টার ক্ষেত্রে রেজিস্ট্যান্স বাড়বে।
কপার স্ট্রিপ ডিক্রিজ করবে, তাহলে কপার স্ট্রিপের ক্ষেত্রে ডিক্রিজ করবে আর জার্মেনিয়ামের ক্ষেত্রে ইনক্রিজ করবে। ঠিক আছে, নেক্সট, সাম ইলেকট্রিক্যাল মেটেরিয়ালস ফর স্পেসিফিক ইউজ। অনেক সময় অনেক রকমভাবে কোশ্চেন থাকতে পারে, এখান থেকে দেখে রাখো। ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব, এগুলো ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টের নামগুলো দেওয়া আছে। ফিলামেন্ট এটা কি দিয়ে তৈরি হয়? টাংস্টেন দিয়ে তৈরি হয়। এর রেজিস্টিভিটি অনেক হাই থাকে, আর টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, টিসিআর মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা পজিটিভ ভ্যালু, আর এর মেল্টিং পয়েন্টও হাই হয়, গলনাঙ্কটা খুব হাই থাকে। হিটার অথবা গিজার, প্রথমে দেখো হিটার অথবা গিজার, এখানে কি থাকে? নাইক্রোম তার থাকে, এর রেজিস্টিভিটিও নাইক্রোম তারের রেজিস্টিভিটিও হাই, এর টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স এটা স্মল থাকে কিন্তু পজিটিভ, আর মেল্টিং পয়েন্ট এটাও হাই। বৈশিষ্ট্যগুলো, এগুলো বৈশিষ্ট্য, এগুলো মনে রাখবে। ধরো ফিউজ তার, ফিউজ তার কী কী দিয়ে তৈরি হয়? টিন আর সীসা দিয়ে তৈরি হয়। এটা একটা সংকর ধাতু, এটা 63 পয়েন্ট সামথিং, ওটা 37%, ওটা 63 37 এইরকম পার্সেন্টেজ মিশিয়ে ওটা তৈরি করা হয়। এর রেজিস্টিভিটি অনেক হাই থাকে, রেজিস্টিভিটি হাই, আর এর যে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স অলমোস্ট জিরো, কাছাকাছি, আর এর মেল্টিং পয়েন্ট খুব নিম্নমানের থাকে। তাহলে রোধের উষ্ণতা রেজিস্টিভিটি হাই, এটা রোধের উষ্ণতা গুণাঙ্কের মান প্রায় জিরোর কাছাকাছি। এরপরে আছে স্ট্যান্ডার্ড রেজিস্ট্যান্স ইন রেজিস্ট্যান্স বক্স। পরীক্ষাগারে বা আমাদের প্র্যাকটিক্যাল রুমগুলোতে যে রেজিস্ট্যান্স বক্স ব্যবহার করা হয়, ওটাতে বললাম একটা সংকর ধাতু ব্যবহার করা হয়। কি কি সংকর ধাতু হতে পারে? ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান অথবা নাইক্রোম, এই জাতীয় কিছু। এই ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টান এগুলো সংকর ধাতু, এগুলো ব্যবহার করা হয়, অথবা নাইক্রোম অনেক সময় ব্যবহার করা হয়। তো এদের এই রেজিস্টিভিটির মান মডারেট, মোটামুটি খুব হাই না, খুব লো নয়। তো এদের ক্ষেত্রে ওই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স বা রোধের উষ্ণতা গুণাঙ্কর যে বিষয়টা, এটা অত্যন্ত লো থাকে, অথবা এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসাবে ধরতে পারি। আর এর যে মেল্টিং পয়েন্ট হাই থাকে, কারণ এখানে এই জন্য বেশি সময় ধরে তড়িৎ প্রবাহিত হলেও সেভাবে কোনো তাপ উৎপন্ন হয় না। এই জন্য এটাকে আমরা ওই রোধ বাক্সে রোধ তৈরিতে এই ধরনের তার ব্যবহার করে থাকি, যাতে অনেক সময় ধরে তড়িৎ প্রবাহ হলেও এখানে হয়তো সামান্য কিছু গরম হতে পারে, ওখানে তো অনেক সময় ধরে এক্সপেরিমেন্ট করতে হয়, ওটা গরম হয়ে উঠলে যাতে রোধের বিশেষ কিছু পরিবর্তন না হয়, তাহলে তো আমার পরীক্ষাতে ত্রুটি আসবে। সেই কারণে যেহেতু এর ওই টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স খুব লো থাকে, সেই কারণে এই ধরনের তার দিয়ে আমরা ওই পরীক্ষাগারে রোধ বাক্সের যে রোধ, সেই রোধগুলো তৈরি করে থাকি। আর থাকে থার্মিস্টার, এটা একটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি। থার্মিস্টার যে জিনিসটা সেমিকন্ডাক্টর দিয়েই তৈরি হয়। এটার কোনো রেজিস্টিভিটি ফিক্সড ভ্যালু নেই, এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, মানে ওটা নির্ভর করছে কি ধরনের সেমিকন্ডাক্টর ব্যবহার করা হয়েছে, আর এটাও নির্দিষ্ট করে বলা যাবে না। এগুলো দেখে রাখবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কোশ্চেন করলেও করতে পারে।